স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। দেশে একটা কথার খুব প্রচলন আছে, সাংবাদিক মারলে বিচার হয় না। খুব কি কথার কথা? মনে তো হয় না। ইতিহাস তো তাই বলে। যার জলজন্ত উদাহরণ হয়ে যাচ্ছে কি সাগরণী। এত এত ঘটনা বের করে ফেলছে আইন শৃঙ্খলা বাহিনী, আর এত বড় একটা ঘটনার কুল কিনারা করতে পারেন না তারা। অনেকটা অলীক গল্পের মতো হয়ে যাচ্ছে না? মন্ত্রী, সরকার, তদন্ত সংস্থা কোনো কিছু বদলেও রহস্য বের করা যাচ্ছে না। বিশ্বাস হয়? এখন অবশ্য নতুন করে রহস্য ভেদের আশা করছে পরিবার। সেই আশার কথাই তুলে এনেছেন রাজীব ঘোষ। রাজধানীর রাজাবাজারের এই বাড়ি থেকেই সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন রুনির মৃতদেহ উদ্ধার করা হয়েছিল 2012 সালের 11 ফেব্রুয়ারি সকালে। এরপর জল গড়িয়েছে অনেক দূর। 48 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। 48 ঘন্টার মধ্যেই যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা যায়। পরে প্রণিধানযোগ্য অগ্রগতির কথা জানিয়েছিলেন তৎকালীন পুলিশ প্রধান। তদন্তে প্রণিধানযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। ইনশাআল্লাহ সামনের দিকে আপনাদের আমরা একেবারে সম্পূর্ণভাবে ভালো খবর দিতে পারব। কিন্তু তার সবই ফিকে হয়। পুলিশের ব্যর্থতায় মামলার তদন্ত পায় মহানগর গোয়েন্দা পুলিশ। তারাও নিজেদের ব্যর্থতা স্বীকার করলে আদালতের নির্দেশে মামলা যায় র্যাবের হাতে। তদন্ত শুরুর পর র্যাবের প্রথম চমক ছিল ডিএনএ পরীক্ষার ঘোষণা। সে লক্ষ্যে খবর থেকেও উত্তোলন করা হয় এই দম্পতির মরদেহ। নমুনা পাঠানো হয় যুক্তরাষ্ট্রের একটি গবেষণাগারে। সবসময়ই আলোচনা সমালোচনার কেন্দ্রে থেকেছে এই মামলা। খুনিদের বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন রুনি সাগরের সহকর্মীরা। সবারই জিজ্ঞাসা, কতদূর এগুলো তদন্ত। ডাক্তার নিতাই চন্দ্রের হত্যাকারী পেশাদার 5 খুনি, বাড়ির 2 দারোয়ান সহ মোট 8 জনকে গ্রেপ্তার করা হলেও শেষ পর্যন্ত জানা যায়নি খুনের রহস্য। তারা অন্য কোনো প্রভাব দ্বারা প্রভাবিত কিনা এই প্রশ্নগুলো কিন্তু নানাভাবে যেরকম সাধারণ মানুষের মধ্যে আলোচনা হবে এবং হচ্ছে, বিচার কার্যক্রমের সাথে যারা জড়িত তাদের সদিচ্ছা এবং সক্ষমতার বিষয়টিও কিন্তু নানাভাবে সেটি আলোচনা সমালোচনার সৃষ্টি করবে। গত বছরের 30 সেপ্টেম্বর এই হত্যা মামলার তদন্ত র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্সকে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। মামলাটি এখন পিবিআই এর হাতে। এই মামলার তদন্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে ইতিমধ্যেই কয়েকজন সাংবাদিক নেতা, সাগর রুনির সহকর্মী এবং একটি বেসরকারি টিভি চ্যানেলের মালিককে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই। যে সীমাবদ্ধতার জায়গায় হলো এই 13 বছরে নিশ্চয়ই যারা খুনিদেরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে তারা আলামতগুলো নষ্ট করে, দক্ষতার সাথে নষ্ট করে ফেলেছে। চৌকস বাহিনী পর্যন্ত আত্মসমর্পণ করে যে আমরা এটা উদ্ঘাটন করতে পারলাম না। এখানেই কিন্তু সন্দেহের বীজটা কিন্তু এখানেই, যে কেন তারা পারছে না, কেন, কোথায় আটকে ছিল তারা। নিহত সাগর রুনি দম্পতির ছোট্ট মেঘ এখন এ লেভেলের গণ্ডি পেরিয়েছে। বাবা মায়ের স্মৃতি নিয়ে একটি চিত্র প্রদর্শনীরও দেখভাল করছে মেঘ। আশা করেন অন্তত এবার আন্তরিক হবেন সরকার। মা বাবা থাকলে হচ্ছে একটু আলাদাভাবে আদর পেতাম। যে সময় অ্যাচিভমেন্ট পাই কয়েক কিছু, তখন আর কি মিস করি। এখানে থাকলে হয়তো বা ওদের সাথে শেয়ার করতে পারতাম, ওদের ফিলিংসে দেখতে পারতাম, এগুলো আর কি। বাবা মা হারানোর পর থেকে মামা নওশের রোমানের সাথে থাকেন মেঘ। রোমান বলেন, কারা এই হত্যার সাথে জড়িত ছিল তা জানা দরকার। অনেকবার আমাদের আশা ভেঙেছে, আমরা খুব সহজে আসলে আশাবাদী হওয়ার মতো অবস্থা যেতে পারি না। আমরা অপেক্ষা করব তো এই যারা তদন্ত করছেন তারা কি রিপোর্ট দেন, 6 মাসে তারা কতটুকু অগ্রগতি করতে পারেন। আমরা এই সরকারের কাছে এটা চাইব, অন্তত বিচার তোষণের পরের বিষয়ে যেন কারা জড়িত সেটা যেন অন্তত আমরা জানতে পারি। সাংবাদিক নেতৃত্ব, অপরাধ বিশেষজ্ঞ এবং নিহত দম্পতির পরিবারের বিশ্বাস আর কালক্ষেপণ নয়, এবার অন্তত প্রকৃত রহস্য উন্মোচন হবে আলোচিত এই হত্যাকাণ্ডের। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তি সহ 6 দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। সেখানে আছেন সহকর্মী ফরহাদুজ্জামান। কথা বলবো তার সাথে। ফরহাদ, জানাবেন যে অবস্থান কর্মসূচি পালন করছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। তো কি বলছেন তারা, তাদের দাবিগুলো নিয়ে বিস্তারিত জানতে চাই। আমি বেশি কিছু বলতে চাই না। আমি বলতে চাই গতকাল জামিন শুনানির আগে আমাদের এক সাথী ভাই পরপারে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে
তাদের মুক্তির দাবিতে কিন্তু আসলে তারা আজকে অবস্থান নিয়েছেন। তারা ছয়টা দাবি জানিয়েছেন। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে কিন্তু তারা এই কর্মসূচি দিয়েছেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সারা দেশ থেকে কিন্তু বিডিআরের সদস্য, তাদের পরিবার এবং তাদের পরিবারের সদস্যরা সবাই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু আজকে বিডিআর সদস্য এবং তাদের পরিবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভরে গেছে। আমরা 6টা দাবিও তাদের কাছ থেকে জেনেছি। তাদের মধ্যে প্রথম দাবিটা হচ্ছে পিলখানার ভিতরে এবং বাইরে 18টি বিশেষ আদালত ও অধিনায়কের সামরি গঠন করে যেসব বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনর্বহাল করতে হবে। এরই মধ্যে খালাসপ্রাপ্ত এবং সাজাপ্রাপ্ত হওয়া কারাবন্দী বিডিআর সদস্যদের দ্রুত মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিস্ফোরক মামলা বাতিল করতে হবে। গঠিত তদন্ত কমিশন স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করার জন্য তারা একটা প্রজ্ঞাপনও চেয়েছে। আর একটা 4 নম্বর যেটা শহীদ 57 যে সেনা কর্মকর্তা নিহত হয়েছিল এবং 10 জন যে বিডিআর সদস্য নিহত হয়েছিলেন তাদেরকেও তাদের যারা হত্যাকারী তাদেরকেও তারা বিচারের আওতা দাঁড়িয়ে দিয়েছেন। এবং আরেকটা বিষয়, কারাগারের মধ্যে যারা বিডিআর সদস্যের মৃত্যু সঠিক কারণ উন্মোচন করতে হবে। এবং 5 নম্বরটা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের যে বিডিআর নাম সেটাও কিন্তু তারা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। এবং আমরা একজন মায়ের সাথে কথা বলবো বিডিআর সদস্য দ্বারা একটু বলবো যে আসলে কি বিষয় আপনারা আজকে এখানে কেন অবস্থান নিয়েছেন, কি আপনাদের দাবি? আমি আসছি, আমার হাজবেন্ড 16 বছর ধরে জেলখানা যাব, উনি অনেক অসুস্থ। কালকে আমরা গেছি যে গতকাল আমার হাজবেন্ড কালকে জামিন হবে, জামিন শুনানি হয়েছে। এখন বলছে যে 2-3 দিনের মধ্যে আমরা লিস্ট জানাই দিব কে কে জামিন হয়েছে। বিভিন্ন দাবিতে তারা অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং তারা বলছেন যে দাবি না হওয়া পর্যন্ত তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন। এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমাদের ধন্যবাদ ফরহাদ। রাতভর কেন্দ্রীয় শহীদ মিনারে রাত্রি যাপনের পর সকাল থেকে শাহবাগে এনটিআরসি এর নিবন্ধিত প্রত্যাশী শিক্ষক পরিষদের সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছেন। সেখানে আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি, তার কাছ থেকে জানবো বিস্তারিত। বৃষ্টি, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? বৃষ্টি, এখন কি অবস্থা শাহবাগের, আর শিক্ষকদের কর্মসূচির বিষয়ে জানাবেন বিস্তারিত। সাথে আমরা জানি যে গতকালকে আমরা দেখেছি যে শাহবাগে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা এবং এনটিআরসি কর্তৃক 2005 সাল থেকে যে নিয়োগ দিয়ে আসছিলেন তারা যে তাদের আবেদনপত্র গ্রহণ করা হয়েছে, কিন্তু সুপারিশের যে করা হয়েছে সেইটা কিন্তু এখন পর্যন্ত কোর্ট কর্তৃক আদেশ আসার পরেও এনটিআরসি কর্তৃপক্ষ দিচ্ছেন না, যার কারণে গতকালকেই ওনারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। সেখানে আমরা দেখেছি পুলিশদের টিয়ার সেল গ্যাস নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড মারা, সবকিছু মিলিয়ে যে নারী শিক্ষকদের উপরও যেভাবে অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে সেই বিষয়ে কিন্তু আমাদের এখান থেকে আমরা বেশিরভাগই কথা শুনছিলাম, আপত্তি জানাচ্ছিলেন। আমরা একটু কথা বলতে চাই যে আপনাদের সাথে যদি একটু কথা বলি যে আপনাদের উপর কালকে যে অত্যাচার করা হয়েছে সেটার বিষয়ে কি বলতে চান, আর আপনাদের পরবর্তী কর্মসূচি? আমরা এর বিচার চাই। পরবর্তী কর্মসূচি সচিবালয় থেকে যতক্ষণ না আমাদের বিরুদ্ধে ঘোষণা আসবে আমরা ততক্ষণ এখানে বসেই থাকবো, আমরা রাজপথ ছাড়বো না। আমাদের নিয়োগ আটকে রেখেছে শুধুমাত্র আমলারা। কারণ নিয়োগে বাধা কে? সচিব, শুধু সচিব না, শিক্ষা বিষয় সচিবগণ আছে তারা, আর এনটিআরসি। সাথে আপনি শুনতে পাচ্ছিলেন যে এখানে যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে তাদের এখন একমাত্র বাধা হচ্ছে এনটিআরসি কর্তৃপক্ষ এবং সচিবালয়। এই সংক্রান্ত যে সচিব আছেন তিনি যদি পারমিশনটা দিয়ে দেন তাহলে কিন্তু এই সমস্যা জটিলতা থাকে না। প্রায় 16,000-এর মতো শিক্ষক কিন্তু এই জায়গাটার মধ্যে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারছেন না, সমাজে তারা মানবেতর জীবনযাপন করছেন এমনটাই তারা বারবার বলছেন। আর এই সমস্যার সমাধান করে দ্রুত তাদেরকে চাকরি জীবনে ফিরে সন্তান নিয়ে পরিবার নিয়ে থাকতে পারবেন, জীবনে মাথা উঁচু করে বাঁচতে পারবেন এবং মানুষ গড়ার কারিগর যাদেরকে বলা হয় শিক্ষক, তাদের গায়ে যেন আর কোনোভাবে কোনো প্রতিপক্ষ যেন হাত না দিতে পারে, এমনটাই কিন্তু তারা বারবার এখানে দাবি জানানো হচ্ছে যে শিক্ষকদের গায়ে যেন আর কোনোভাবে কেউ হাত না দিতে পারে, এমনটাই দাবি জানাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রতি। সাথে ছিলাম। ধন্যবাদ বৃষ্টি। চা পানি আনানোর কথা বলে কাজে নিয়ে একটা শিশুকে ধরিয়ে দিলেন লেদের কাজ, আর সেই লেদে কাটলো তার হাত, আর মালিক হয়েও আপনি তার দায়িত্ব নিলেন না। এমনকি উচ্চ আদালত ক্ষতিপূরণ দিতে বললেও আপনি পাত্তাই দিলেন না। এটা কি মগের মুল্লুক? এবার তাই পুলিশ দিয়ে অবাধ্য আপনি
অর্থাৎ ওই লেদ মালিককে হাজির করতে বলেছে আদালত। আরিফ চৌধুরী পলাশের ছবিতে সেই গল্প শোনাচ্ছেন মিজান আহমেদ। এ বুকচাপা কান্না যেন অক্ষমতার বহিঃপ্রকাশ। এ হাহাকার এক হাত হারানো শিশু নাহিদের। কান্নাজড়িত কণ্ঠে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইশিদা গ্রামের কিশোরটি জানায় তার দুর্ভাগ্যের কথা। 2020 সালের 28 সেপ্টেম্বর নিয়োগের মৌখিক চুক্তি ভঙ্গ করে ভৈরবের নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে লেদের কাজে যুক্ত হতে বাধ্য করা হয় 10 বছরের নাহিদকে। মালিক এসে বলতেছে যে ওয়ার্কশপের ভিতরে কাজ কর। পরে বলছি যে না, আমি কাজ করব না, আমি আমার আব্বা আমার এই কাজে দেয় না, আমি এই কাজ করব না। পরে জুম্মন মিস্ত্রি আমার পিঠে হাতুড় দিয়ে বাড়ি মারে। তখন আমি ভয়ে গিয়া যখন মেশিনে কাজ করতে যাই তখন আমার মেশিনে হাত টাইনা নিয়ে যায়। যে হাত দিয়ে একসময় নাহিদ পড়ালেখার জন্য কলম ধরত, সেই হাত আজ শুধুই স্মৃতি। সে কষ্টের কথা বলতে গিয়ে গড়িয়ে পড়ে চোখের জল। চোখ যেখানে কথা বলে অনিশ্চিত গন্তব্যের। আমি ডান হাত দিয়ে লিখতে পারি না, কলম ধরতে পারি না, আমার খুবই কষ্ট হয় ডান হাত দিয়ে। যখন আমার সামনে আমার বন্ধুরা 2 হাত দিয়ে খেলে, 2 হাত দিয়ে কত কিছু করে, তখন ওইগুলা দেখে আমার খুবই কষ্ট। নাহিদের এই দুর্ঘটনার পেছনের গল্পটাও করুন, যেখানে হারে না শুধুমাত্র বেঁচে থাকার সংগ্রামী জীবন। 2020-এ করোনার লকডাউনে সবকিছু যখন বন্ধ, তখন বাধ্য হয়ে কাজে পাঠানো হয় শিশু নাহিদকে। যেমনটি বলছিলেন পেশায় জুতোর কারিগর নাহিদের বাবা। আমি বাধ্য হয়ে আমার ছেলেটারে ওয়ার্কশপের অফিসে কাজে দিছে, আমাকে বলছে চা পানি আনাবে, আমি এই হিসাবে দিয়েছি, মাসে 2,500 টাকা বেতন দিবে। আমি যদি জানতাম আমার ছেলের দিয়ে লেদের কাজ করাবে, অটো মেশিনের কাজ করাবে, ওয়ার্কশপের কাজ করাবে, আমি না খায় মরে গেলে আমি আমার সন্তানটা কাজে দিতাম না। ছেলের চিকিৎসা ও ন্যায় বিচারের আশায় মায়ের গহনা থেকে শুরু করে বন্ধক রাখা হয় ভিটেমাটি থেকে সবই। আমার বিটা বাড়িটা বিক্রি কইরা বন্দুক দিয়া আমি আমার ছেলের চিকিৎসা এবং এ পর্যন্ত মামলার যাই খরচপাতি লাগে আমি দিয়ে গেছি, চলাইছি। সারা রাত কাজ করি, আর দিন হইলে এই যে কোর্টে দৌড়াদৌড়ি করি, ছেলের পিছনে দৌড়াদৌড়ি করি। আমি বড় কষ্টে আছি। তবে দুর্ঘটনার পর ওয়ার্কশপের মালিক কোনো দায়িত্ব না নিলে হাইকোর্টে রিট করে নাহিদের বাবা। শুনানি শেষে নাহিদকে 30 লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয় উচ্চ আদালত। সেই রায়ের বিরুদ্ধে আপিল করে ইয়াকুব, কিন্তু আপিলেও বহাল থাকে সেই সিদ্ধান্ত। তাও মানতে নারাজ ওয়ার্কশপ মালিক। বিষয়টি নজরে আসে আদালতের। অবাধ্য ইয়াকুবকে হাজির করতে পুলিশকে নির্দেশ দেয় আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ ভ্রুক্ষেপ করে না, আপিল বিভাগের আদেশ ভ্রুক্ষেপ না করে এভাবেও বলেছে যে কোর্টে গেছো, কোর্ট তোমারে টাকা দিবে, আমি টাকা দেব না। আদালতের আদেশ মানবে না, শাস্তির বাইরে থাকবে, তা তো হতে পারে না। আমরা এই সাবমিশনের পরে কোর্ট সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছে। কিশোরগঞ্জের এসপিকে নির্দেশ দিয়েছে তার হাজিরটা নিশ্চিত করতে আপিল বিভাগে, যাতে সে 21 তারিখে হাজির থাকে। আইনজীবীদের মতে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের উপর জনসাধারণের শ্রদ্ধা ও আস্থা বজায় রাখতে প্রয়োজনে কঠোর হতে হয় সুপ্রিম কোর্টকে। শুধু হাইকোর্ট নয়, আপিল বিভাগের সিদ্ধান্তের প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করেনি মামলার আসামি। যদিও বলা হয় 18 কোটি মানুষের ন্যায় বিচার প্রাপ্তির শেষ ভরসার জায়গাটি এই সুপ্রিম কোর্ট। আর তাই আদালতের ভাবমূর্তি রক্ষার স্বার্থেই আলোচিত এই মামলার চূড়ান্ত সিদ্ধান্তে কঠোর একটি সাজা দেওয়ার প্রত্যাশা করেছে বিচার প্রার্থীরা, যাতে ভবিষ্যতে কেউ আর আদালতের প্রতি অবজ্ঞা প্রদর্শনের দুঃসাহস না করে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে দুর্নীতির ধারণা সূচক 2024 নিয়ে ব্রিফ করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সরাসরি যাচ্ছে সেখানে। এবং এখানে সামারিটা দেখতে পাচ্ছেন, আমাদের 100-র মধ্যে 23 স্কোর, 14 নিচের দিক থেকে, 151 উপরের দিক থেকে, এবং সেটা হচ্ছে যে আমাদের 2012 থেকে 24-এর ট্রেন্ড ছিল 26, অর্থাৎ আমাদের 26-এর তুলনায় এখন বর্তমানে স্কোর 23। এখানে আপনারা স্ট্যাটি আপনারা পরে দেখে নেবেন, আসছে না? হ্যাঁ, এখানে 2001 থেকে যখন থেকে আমরা অন্তর্ভুক্ত হয়েছিলাম, আপনারা লক্ষ্য করুন 2001 থেকে 11 পর্যন্ত এই সূচকের পরিমাপক ছিল 0 থেকে 10। সেই হিসাবে আমাদের স্কোরগুলো সেভাবেই ছিল। আপনারা জানেন যে 2001 থেকে 5 পর্যন্ত সর্বনিম্ন আমাদের স্কোর ছিল। পরবর্তীতে আমাদের অবস্থানে কিছুটা উপরের দিকে আসি, কিন্তু আমাদের স্কোরে যে চিত্রটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন 12 থেকে, যেটা আগেও বলেছি, 12 থেকে 24 পর্যন্ত আমাদের স্কোর যে 20-এর কোটায় আছে, তার মধ্যে এবারের স্কোর সবচেয়ে কম। এবং আঞ্চলিক, বৈশ্বিকভাবে আঞ্চলিক যে পারফরমেন্স বা অ্যানালাইসিস, যেটা আগে বলেছিলাম, সেটির চিত্রটা এখানে দেখতে পাচ্ছেন। সাব সাহারান আফ্রিকার কান্ট্রিগুলোতে গড় স্কোর হচ্ছে 33,
এবং এশিয়া প্যাসিফিকে আমাদের যে আমাদের অঞ্চল সেখানে হচ্ছে যে 44 হ্যাঁ 44 আর আমাদের হচ্ছে 23। এই স্লাইডটি আপনাদের জন্য আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর একটা তুলনামূলক চিত্র আপনারা দেখবেন। আমরা 2020 থেকে পর্যায়ক্রমে 2020 থেকে 24 পর্যন্ত স্কোরগুলো দেখিয়েছি এবং সর্বডানে যে সব বিভাগ ঠিকমতো কাজ করলে মপতন্ত্র কমে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেছেন প্রত্যেক অপরাধীকেই আইনের আওতায় আনা হবে। সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ে কর্মশালায় এসব কথা বলেন তারা। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সব সেক্টরে সংস্কার দরকার। আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাইকে ব্যবহার করা হয়েছে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অপারেশন ডেভিল হান্টে যেন কোনো অপরাধী ছাড় না পায় তা নিশ্চিত করতে হবে। উপদেষ্টারা বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যেন জামিন পেয়ে আবার অপরাধে না জড়ায় কেউ। দেশের মানুষ দেখবে রাষ্ট্র এক্সিস্ট করে, পুলিশ আদালত ঠিকমতো ফাংশন করে, তখন এই যে মবক্রেসি, যেটাকে আমরা মবতন্ত্রের বিরুদ্ধে যে আমরা এত বেশি মানে সোচ্চার হই, আমরা এটাকে ভয়াবহ জিনিস মনে করি এই মবতন্ত্রকে, কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে, দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। আমি বিশ্বাস করি দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আইনি কাঠামোর মাধ্যমে বিজ্ঞ বিচারক বিভাগ এবং দক্ষ পুলিশ, বিজ্ঞ আইনজীবীদের আন্তঃসমন্বয় প্রক্রিয়ায় ভালো নেই দেশের সিরামিক ব্যবসায়ীরা। কাঁচামালের দাম বৃদ্ধি, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকা এবং সিরামিক টাইলস ও স্যানিটারি পণ্যে আরোপিত সম্পূরক শুল্কের কারণে বাধাগ্রস্ত হচ্ছে এই খাত। সময়মতো পণ্য সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় বিশ্ববাজারে নামি দামি কোম্পানিগুলোর অর্ডারও হারাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, দেশীয় তৈরি সিরামিক পণ্যে বৈচিত্র্য না থাকা এবং বিদেশি পণ্যের চাহিদা বাড়ায় রপ্তানি বাজারে পিছিয়ে পড়ছে এই খাত। দেশের চাহিদার 85% সিরামিক পণ্য উৎপাদন করে এ খাতের উদ্যোক্তারা। বর্তমানে 80টিরও বেশি প্রতিষ্ঠান সিরামিকের টেবিল ওয়্যার, টাইলস ও বাথরুম ফিটিং তৈরি করছে, যা রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকার প্রায় 28টিরও বেশি দেশে। হিসেব বলছে 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে সিরামিক পণ্য রপ্তানি হয়েছে $1,99,00,000, যা আগের বছরের একই সময় তুলনায় 16.5% বেশি। কিন্তু দেশীয় টাইলস উৎপাদনে 15% হারে সম্পূরক শুল্ক ও স্যানিটারি পণ্য উৎপাদনে 10% হারে সম্পূরক শুল্ক আরোপের কারণে পণ্য মূল্য বৃদ্ধি পেয়েছে, যা প্রত্যাহারের দাবি এ খাতের উদ্যোক্তাদের। বিভিন্ন উপদেষ্টার সাথে দেখা করেছি, আমরা জ্বালানি উপদেষ্টার দেখা করেছি, কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করেছি, কিন্তু আমরা কোনো রকমে কোনো আশ্বাস পাইনি এখন পর্যন্ত যে ওনারা আমাদের জন্য কি করবে বা কি দিবে। এছাড়া পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। 2015 থেকে 2023 সালে শিল্প খাতে প্রায় 345% বেড়েছে গ্যাসের দাম। কেবল 2023 সালে শিল্প খাতে প্রায় 150% গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে কেজি প্রতি সিরামিক পণ্যের গড় উৎপাদন ব্যয় বেড়েছে 18 থেকে 20%। এমন অবস্থায় আরেক দফা গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা সরকারের। টোটাল আজকে ওয়ার্ল্ড মার্কেট প্রায় $5 বিলিয়ন উপরে একটি মার্কেট, সেখানে কিন্তু আমরা মাত্র $50 মিলিয়ন এক্সপোর্ট করছি, মানে এটা আমাদের হাইয়েস্ট ফিগার যেটা এক্সপোর্ট করেছি। তারপর এটা এখন বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু একটা মূল কারণ হলো যে আমাদেরকে সরকার থেকে এনার্জি সিকিউরিটি দেওয়া হচ্ছে না। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যে বৈচিত্র্য আনা জরুরি বলছেন এই অর্থনীতিবিদ। সেই সাথে প্রয়োজন নীতি সহায়তার। বৈচিত্র্যকরণের জায়গাতে এক ধরনের সংকট তো, এবং সেখানে যে এই উদ্ভাবনীমূলক যে ডিজাইন বা এই প্রোডাক্টের যে ইমপ্রুভমেন্ট, তো সেই জায়গাতে কিছুটা পিছিয়ে আছে এই শিল্প। এবং এর পাশাপাশি এই যে বিদেশি যে সমস্ত পণ্যগুলো রয়েছে, তো সেগুলার যে একটা প্রভাব, দুটো মিলে কিন্তু দেশের ভিতরে যে সিরামিক শিল্প সেটার জন্য একটা চাপ তৈরি করেছে। বিদেশি বিনিয়োগকারীদের সাথে যৌথ উদ্যোগে ব্যবসা পরিচালনা করলে আবারও ফিরে আসতে পারে এ খাতের স্বর্ণালী যুগ। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।
কার্ডধারীদের পাশাপাশি কার্ড নেই এমন পরিবারের মাঝেও আসন্ন রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে খুলনার শিববাড়ি মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে কার্ড নেই এমন পরিবারের মাঝে টিসিবির বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এই কথা বলেন। জানান ৬৩ লাখ কার্ডধারী পরিবারকে টিসিবি পণ্য সরবরাহ করছে। এই কার্ডের সংখ্যা ১ কোটি পরিবারের জন্য করার প্রক্রিয়া চলছে। কার্ড নেই এমন ১২ লাখ পরিবারের মাঝে রমজান উপলক্ষে এই পণ্য সরবরাহ করা হবে। সেজন্য আরও অতিরিক্ত ৯,০০০ মেট্রিক টন পণ্য সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২৪ তারিখের ভিতরেই যত কার্ডের অ্যাক্টিভেশন বাকি আছে এটা ইনশাল্লাহ অর্জিত হবে এবং এর বিনিময়ে সুবিধাভোগীদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। ১২ লক্ষ অতিরিক্ত পরিবারকে রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।